প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত দুদিন ধরে আমি একটু ভাবছি যে হঠাৎ ভারত কেন পাকিস্তানকে আক্রমণ করলো। ভারতের উপরে পাকিস্তানি জঙ্গি হামলা একদম নতুন নয়। যদি 2001 সালের অক্টোবরে কাশ্মীর বিধানসভা হামলা হয়েছিল, সেখানে 38 জন নিহত হয়েছিল। 2001 সালের 13ই ডিসেম্বর দিল্লিতে ভারতের সংসদ ভবনে হামলা হয়েছিল, সেখানে 14 জন নিহত হয়েছিল। 2007 সালে ফেব্রুয়ারিতে ভারত পাকিস্তানের মধ্যে চলাচলকারী ট্রেনে বোমা হামলায় 68 জন নিহত হয়েছিল। 2008 সালের 26শে নভেম্বর সেই মুম্বাইয়ের সেই বিখ্যাত জঙ্গি হামলা, রেল স্টেশন, ইহুদি সাংস্কৃতিক কেন্দ্র এবং একটা 5 স্টার হোটেলে হামলা হয়েছিল এবং তখন 166 জন নিহত হয়েছিল। এরপরে 2016 সালে দুইবার, 2019 সালের 14ই ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে কিন্তু ভারতের উপরে পাকিস্তানি জঙ্গি হামলা হয়েছে এবং বেশ কিছু লোক মারা গেছে। কিন্তু এত কিছুর পরেও ভারত কিন্তু এরকম অল আউট অ্যাটাকে যায়নি, যেটা 22 এপ্রিল পাহলগামে এই যে 26 জনকে হত্যা করা হলো তার প্রতিবাদে এবং তার প্রতিক্রিয়ায় ভারত যেটা এবার করছে, পাকিস্তানকে একদম তামা তামা করে দিচ্ছে আর কি আক্রমণ করে। তো এইটা হঠাৎ কেন, এর আগে কেন হয়নি এবং এখন কেন ভারত এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেল, এটি নিয়ে ভাবতে যে আমার কাছে কয়েকটা কারণ মনে হচ্ছে। যেমন একটা হলো যে পাকিস্তান এখন রাষ্ট্র হিসেবে খুব ভালনারেবল অবস্থায় আছে, ইকোনমিক্যালি খুব উইক। সো ন্যাচারালি আপনার শত্রু যখন উইক থাকে তখন অ্যাটাক করার একটা ভালো সময়। কিন্তু এটা মেবি বেলুচিস্তানের কথা বলছে যে পাকিস্তানের অখণ্ডতা কিন্তু এখন হুমকির মুখে পড়ে গেছে। এখন ইজ দ্য প্রবাবলি এ ভেরি সুইটেবল টাইম যখন বেলুচিস্তানকে হাওয়া দিয়ে পাকিস্তান থেকে আলাদা করে ফেলা বা আলাদা করার জন্য একটা সর্বাত্মক লড়াই করা, এগুলো প্রবাবল কারণ হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এর চাইতেও অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ হলো যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকার চলে যাবার পরে এই যে 8ই আগস্ট যে ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টটা এসেছে এবং ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু ভারতের উপরে নর্থ ইস্ট নিয়ে কামান দেখে ফেলেছিলেন এক ইন্টারভিউতে। এবং তারপর থেকেই নানানভাবে বাংলাদেশকে দিয়ে ভারতকে উত্ত্যক্ত করা হচ্ছে। বাংলাদেশের আচার আচরণ কথাবার্তায় ভারত ইরিটেটেড হওয়ার মতো যথেষ্ট উপাদান আছে এবং এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটা রোল কিন্তু একদম এভিডেন্ট। তো আমার মনে হয় যে ভারত আসলে তককে তককে ছিল যে এই যে বাংলাদেশকে দিয়ে যেভাবে ভারতকে ইরিটেট করা হচ্ছিল তার একটা বদলা নেওয়ার সুযোগের অপেক্ষায় বোধহয় ভারত ছিল। আপনারা দেখেন এই যে শেখ হাসিনা সরকার কিন্তু ভারতের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ছিল, উলফা এবং আরো কয়েকটা গ্রুপ ছিল যারা বাংলাদেশের থেকে ভারতের বিরুদ্ধে অপারেট করত, এগুলো কিন্তু শেখ হাসিনা একদম কঠোর হস্তে দমন করেছিল। আবার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী যারা বাংলাদেশে এই যে আল কায়দা বা অন্যান্য লস্করে তয়বা এসব এদের যে ফলোয়ার জঙ্গিরা ছিল বাংলাদেশে, তাদেরও কিন্তু শেখ হাসিনা কঠোর হস্তে দমন করেছিলেন। কিন্তু ডক্টর ইউনূস আসার পরে এইসব জঙ্গিদের অধিকাংশকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। যেমন আনসারুল্লাহ বাংলা টিমের সেই সাম হুজুর রহমানি, তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং অনেকে মুক্তি দেওয়া হয়েছে। আবার 2014 সালের ভারতের খাগড়াগড়ে যে বোমা হামলা হয়েছিল, সেই বোমা হামলার সাথে একজন জেএমবি নেতার জড়িত থাকার প্রমাণ ছিল, সে হলো গোলাম সরোয়ার রাহাত। সেই গোলাম সরোয়ার রাহাতকে কিন্তু এই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসের সাথে দেখা গেছে, একদম ইউনূসের পাশে ছবিতে দেখা গেছে। এবং এখন এই যে ত্রিপুরায় শেখ হাসিনা যে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে নির্মূল করেছিল, যে তারা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো সংগ্রাম পরিচালনা করতে পারবে না, জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করেছিল। কিন্তু ডক্টর ইউনূস এসে এই সিচুয়েশনটা আবার রিভার্স করে দিয়েছে। এখন বাংলাদেশের মাটি থেকে আবার ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। যেমন ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট, এটা একটা সম্প্রতি ত্রিপুরার কয়েকটা দুটো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এক হয়ে তারা ভারতের বিরুদ্ধে তারা সংগ্রাম করছে, লড়াই করছে। এবং এই যে TUNF, ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট, এটা কিন্তু বাংলাদেশের DGFI ব্যাকড। বাংলাদেশের DGFI তাদের পার্বত্য চট্টগ্রামে শেল্টার দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। এবং এই সামগ্রিক এই যে বিচ্ছিন্নতাবাদীর
যে প্রশ্রয় দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অস্ত্র দেওয়া হচ্ছে, এর সাথে পাকিস্তানি সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই একদম প্রত্যক্ষভাবে জড়িত। এবং এই যে উলফার পরেশ বড়ুয়ার সাথে খুব রিসেন্টলি বাংলাদেশে আইএসআই এর একজন মেজর জেনারেল শহীদ আমির আনোয়ার, হ্যাঁ, তার সাথে একটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে, গোপন মিটিং হয়েছে। সো যেটা হয়েছে যে বাংলাদেশে ইউনূস সরকার আসার পরে তারা আর ভারতকে শান্তিতে থাকতে দিচ্ছে না। নর্থ ইস্ট তারা দখল করে ফেলবে যে কোনো সময়। এদিকে চীনকে প্রলুব্ধ করছে যে তারা বঙ্গোপসাগরে গার্জিয়ান, চীন এসে ব্যবসা করো ভারতের নর্থ ইস্ট স্টেটস গুলোর সাথে। সো এই সব কারণে ভারত কিন্তু অনেক ক্ষুব্ধ, এবং বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী স্লোগান, ভারতের সম্পর্কে কন্টিনিউয়াসলি আজে বাজে কথা বলা, হিন্দুদের উপরে নির্যাতন, এই সব মিলিয়ে ভারতকে কিন্তু একদম একটা এক্সট্রিম সিচুয়েশনে নিয়ে গেছে। কিন্তু ভারতের রাজনীতির একটা স্টাইল আছে। ভারত কিন্তু খুব স্লোলি খেলে এবং ভারত খুব ঠান্ডা মাথায় খেলে। এই যে দেখেন শ্রীলঙ্কা একদম চীনের ব্লকে চলে গিয়েছিল, মালদ্বীপ, মৈত্রী, ভারত বিরোধিতা করে চীনের সমর্থন নিয়ে সে নির্বাচনে জিতল। তো এখন কি হচ্ছে, এখন শ্রীলঙ্কায় কিন্তু চীন সমর্থিত সরকার, কিন্তু তারা এখন ভারতের কাছে এসে সারেন্ডার করেছে। মৈত্রী তো একেবারে যত ভারত বিরোধিতা করে নির্বাচনে জিতেছিল, এখন পুরা 180 ডিগ্রি ঘুরে গেছে, সে এখন এসে সারেন্ডার করেছে মোদির কাছে। সো মোদি প্লেজ ইন দ্যাট ওয়ে। তো আমার মনে হয় যে এই যে ভারত পাকিস্তান আক্রমণ করলো, এর পেছনে বাংলাদেশেরও একটা ভূমিকা আছে, এবং এই আক্রমণের মধ্য দিয়ে ভারত একটা বদলা নিচ্ছে পাকিস্তানের উপর, যে তোমরা বাংলাদেশকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে লাগতে আসছিলে, এবার তোমাদের অবস্থা আমি কি করি দেখো। এবং যেভাবে অ্যাটাক করছে, অ্যাটাকের যা আমরা দেখছি এখন তো 2 দিনে যেটা দেখলাম, এবং এটা যদি একটা ট্রেন্ড ইন্ডিকেট করে, মর্নিং শোজ দ্য ডে এর মতো একটা ব্যাপার হয়, তাহলে এই লড়াইটা হয়তো খুব অসম লড়াই হয়ে যাবে। কারণ পাকিস্তানের একদিকে যেমন অর্থনৈতিক কাঠামো দুর্বল, তেমন তাদের যে অস্ত্র, সংখ্যার দিক দিয়ে যে অস্ত্রগুলো, কার্যকারিতার দিক দিয়ে কিন্তু সেই অবস্থায় নাই। তাদের অনেক অস্ত্রই, যেমন তাদের যে চীন নির্মিত আকাশ প্রতিরক্ষা সিস্টেম, দ্যাট ডিডন্ট ফাংশন ওয়েল। ভারতের মিসাইল অ্যাটাক তারা প্রিভেন্ট করতে পারে না। ওয়ারাজ ভারত যে ব্যবহার করছে রাশিয়ান অত্যাধুনিক প্রযুক্তি আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে, তারা পাকিস্তানের প্রত্যেকটা আক্রমণ কিন্তু আকাশপথে তারা ঠেকিয়ে দিয়েছে। সো এই যে লড়াইটা চলছে, এই লড়াইয়ের সাথে আমার ধারণা যে বাংলাদেশকে নিয়ে পাকিস্তান যে ডার্টি গেম খেলছিল, তারও একটা প্রতিশোধ ভারত নিচ্ছে। এবং আশঙ্কার যে জায়গাটা, যে এখন পাকিস্তান, ভারত, বাংলাদেশ হলো তাদের 71-এর হারিয়ে যাওয়া ছোট ভাই, এবং পাকিস্তান আশা করছে, মনে প্রাণে চাইছে যে বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে একটা বিবৃতি দিক, স্ট্যান্ড নিক, পাকিস্তানের সমর্থনে একটা স্ট্যান্ড নিক। কিন্তু বাংলাদেশ সরকার যে প্রাথমিক বিবৃতিটা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, সেখানে তারা দুই পক্ষকেই সংযত থাকতে, শান্ত থাকতে অনুরোধ করেছে। তো এটা পাকিস্তানের মনোপুত হয়নি। তো এর ফলে দেখা যাবে যে পাকিস্তানপন্থী যেসব জঙ্গিরা আছে বা ইসলামী যেসব দল আছে যারা পাকিস্তানপন্থী, তারা হয়তো আজকে শুক্রবার জুমার নামাজ, আমি হয়তো এতক্ষণে ঢাকা উত্তপ্ত হয়ে গেছে, হ্যাঁ, ভারত বিরোধী স্লোগানে, পাকিস্তানের সমর্থনে। তো এই জায়গাটায় যে বাংলাদেশ যদি পাকিস্তানের পক্ষ নিয়ে ফেলে, তাহলে তো ভারত কি করবে সেটা একটা আশঙ্কার জন্ম দেয়। আর তাছাড়াও আজকে বাংলাদেশ কি করবে না করবে, আমার মনে হয় যে পাকিস্তানকে এক হাত দেখে নেবার পরে ভারত যদি তার অস্ত্রের মুখটা বাংলাদেশের দিকে ঘুরিয়ে নেয়, তাহলে আমি অবাক হব না, যদিও সেটা বাংলাদেশের জন্য খুব দুঃখজনক হবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশ কারো দ্বারা আক্রান্ত হোক, এটা আমরা চাই না। কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার এমন এমন বিপজ্জনক কাজ করেছে, এমন এমন বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে, তাতে বাংলাদেশের ভবিষ্যৎ কতটা শান্ত থাকবে বলা যায় না। একদিকে ভারতকে চটিয়েছে এবং ভারত তার অস্ত্রের মুখ খুলে ফেলেছে, পাকিস্তানের দিকে অস্ত্র ঘুরিয়েছে, সেই অস্ত্র তাক করে বাংলাদেশের দিকে যে ঘুরাবে না এমন কোনো নিশ্চয়তা নেই। ওদিকে টেকনাফ, সেন্ট মার্টিন, ওইদিকে আরেকটা অশান্ত সম্ভাব্য সংঘাতের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস। তাই আমি এটাই ভাবছিলাম যে এই যে ভারত পাকিস্তানকে আক্রমণ করলো, এর নেপথ্যে বাংলাদেশেরও একটা ভূমিকা আছে। এখন দেখা যাক
কোথাকার জল কোথায় গড়ায়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।